রাত্রে বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার। বাবা মা বাইরে গেছেন, আসতে দেরি হবে। আমি ঘরে একা বসেছিলাম। ভাই মোমবাতি আনল। দেখো দিদি, এটা জ্বালাই, সে বলল। ম্যাচ জ্বালিয়ে মোমবাতি ধরাল। ঘরে হলুদ আলো ছড়িয়ে পড়ল। আমি বসেছিলাম বিছানায়, সে মোমবাতি টেবিলে রাখল। অন্ধকারে আমাদের ছায়া দেয়ালে নাচছিল। হঠাৎ ভাই আমার পাশে এসে বসল। আমার হাত নিজের হাতে নিল। অবাক হয়ে তাকালাম ওর দিকে। মোমবাতির আলো তার মুখে পড়েছিল, চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে আমার চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। বিদ্যুৎ গেলে মোমবাতির আলো ভাই আমাকে প্রেমের আলো দেখাতে চায়। আমি হতভম্ব হয়ে গেলাম যখন সে বলল, দিদি, এই মোমবাতির মতোই আমার ভালোবাসা তোমার জন্য জ্বলছে। আমি তোমাকে ভাই হিসেবে নয়, স্বামী হিসেবে পাশে চাই। বিয়ে করো আমাকে। কি মোমবাতির আলো, তার চোখে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমার গা শিউরে উঠল। নিজের ভাই আমাকে এভাবে দেখছে, স্ত্রী হিসেবে চাইছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি সেন। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর মালিনী। অভিক ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী ১১ বছর বয়সী, স্কুলে যায়। আজ তোমাদের যে গল্পটি শোনাব সেটি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি যে একটি সন্ধ্যায় শুরু হওয়া ঘটনা আমাদের পুরো পরিবারকে এমন এক রহস্যময় যাত্রায় নিয়ে যাবে। সেদিন ছিল একটি শীতের সন্ধ্যা। বাড়িতে আমি, আমার ছোট ভাই অর্পণ, আর আমাদের বাবা মা। অর্পণ তখন কলেজে পড়ে, বয়স ১৯। আমি বিয়ে করে সংসার করি। কিন্তু মাঝে মাঝেই বাবা মায়ের বাড়িতে আসি। সেদিন স্বামী বাচ্চাদের নিয়ে এসেছিলাম। রাত ৮টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আকাশে মেঘের গর্জন, বৃষ্টি নামার সম্ভাবনা। অর্পণ মোমবাতি জ্বালিয়ে নিয়ে এলো। নীল রঙের একটি মোমবাতি, যেটা আমি আগে কখনো দেখিনি। এটা কোথায় পেলি? আমি জিজ্ঞেস করলাম। ওটা একটু বিশেষ মোমবাতি দিদি, অর্পণ উত্তর দিল। দোকানে দেখে কিনেছিলাম গি। মোমবাতির আলো ঘরটা এক অদ্ভুত নীলাভ আভায় ভরে গেল। এমন আলো আগে কখনো দেখিনি। দেবাশিস, তুমি দেখেছ নীল মোমবাতি? আমি স্বামীকে জিজ্ঞেস করলাম। না, এটা অদ্ভুত, দেবাশিস বলল। এর আলোটাও স্বাভাবিক মনে হচ্ছে না গি। অর্পণের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত চাউনি। সে হঠাৎ বলল, দিদি, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি? আমি জিজ্ঞেস করলাম। এই মোমবাতিটা আসলে একটা রহস্য লুকিয়ে আছে। আমি এটা দাদাবাবুর দোকান থেকে কিনিনি। এটা আমাকে দিয়েছেন একজন বৃদ্ধ, অর্পণ বলল। কোন বৃদ্ধ? আমি জিজ্ঞেস করলাম। বৃষ্টির দিন কলেজ থেকে ফিরছিলাম। পথে একজন বৃদ্ধকে দেখি, ভিজে গেছেন। ছাতা দিয়ে তাকে বাসে তুলে দিলাম। তিনি আমাকে এই মোমবাতিটা দিলেন উপহার হিসেবে। বললেন, যখন বিদ্যুৎ যাবে তখন এটা জ্বালাতে। এটা নাকি আমাদের বাড়ির রহস্য সমাধান করবে। আমাদের বাড়ির রহস্য? দেবাশিস অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, অর্পণ বলল। বৃদ্ধ আমাকে বলেছিলেন এই বাড়িতে একটা গোপন ধন লুকানো আছে গি। আমি হেসে ফেললাম। কি যে বলিস? এটা আমাদের পুরনো বাড়ি, ঠাকুরদার সময়ের। কোনো গোপন ধন থাকলে এতদিনে জানতাম গু। দিদি, তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি এই মোমবাতি জ্বালানোর পর থেকে কিছু স্বপ্ন দেখছি। সেই স্বপ্নে আমি একটা সিন্দুক দেখতে পাই, যেটা এই বাড়িতে কোথাও লুকানো আছে গি। দেবাশিস গম্ভীর হয়ে গেল। তোমার বাবা মাকে বলেছ এ বিষয়ে? না, তারা বিশ্বাস করবেন না, অর্পণ উত্তর দিল। কিন্তু আমি জানি এই মোমবাতি সত্যিই অদ্ভুত শক্তি রাখে গে। মালিনী অর্পণের কাছে এসে বসল। মামা, আমাকেও দেখাবে সেই ধন? অবশ্যই, অর্পণ হাসল। তুমি আমার সাহায্য করবে? চলো খেলা করি, অভিক উৎসাহিত হয়ে বলল। ট্রেজার হান্ট। বাবা মা রান্নাঘরে ছিলেন। তারা আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না। দেবাশিস আমার দিকে তাকিয়ে বলল, কি মনে হয় তোমার? এটা কি শুধু একটা খেলা নাকি? দেবাশিস, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমাদের বাড়িতে গোপন ধন আছে? আমি হাসি চেপে জিজ্ঞেস করলাম। না, তবে অর্পণের মুখে অদ্ভুত আত্মবিশ্বাস দেখছি, দেবাশিস বলল।
আর এই নীল মোমবাতিটা সত্যি অস্বাভাবিক। এমন সময় হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করল। শীতের রাত ছিল, তাই প্রথমে খুব একটা খেয়াল করিনি। কিন্তু ক্রমশ ঠান্ডা এতটাই বাড়ল যে আমরা সবাই কাঁপতে শুরু করলাম। এটা কি বিদ্যুৎ না থাকায় হিটার বন্ধ হয়ে গেছে? আমি জিজ্ঞেস করলাম। না, এতটা ঠান্ডা হওয়ার কথা না, দেবাশিস উত্তর দিল। এই ঘরের তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে গেছে গি। অর্পণ মোমবাতিটির দিকে তাকিয়ে বলল, এটা শুরু হয়েছে। মোমবাতি আমাদের পথ দেখাচ্ছে গি। হঠাৎ করে মোমবাতির শিখা দীর্ঘ হয়ে গেল এবং নীল রশ্মি ছড়াতে শুরু করল। সেই রশ্মি ঘরের দেয়ালে পড়ে একটি আলোর রেখা তৈরি করল। ওটা কি? মালিনী চিৎকার করে উঠল। আমরা সবাই অবাক হয়ে দেখলাম, দেয়ালে একটি নকশা ফুটে উঠেছে, বাড়ির একটি মানচিত্র, যেটা আমি আগে কখনো দেখিনি। এটা আমাদের বাড়ির মানচিত্র, অর্পণ উত্তেজিত হয়ে বলল। কিন্তু এটা ভিন্ন। দেখো, এখানে একটি গোপন কক্ষ দেখানো হচ্ছে, যেটা আমরা জানি না গি। মানচিত্রটিতে বাড়ির পশ্চিম দিকে একটি কক্ষ দেখানো হয়েছিল, যেটা আমাদের বাড়িতে নেই। অন্তত আমরা জানি না। এটা অসম্ভব, আমি বললাম। আমি এই বাড়িতে বড় হয়েছি। এমন কোনো ঘর নেই গি। হতে পারে, কিন্তু মানচিত্রটা দেখাচ্ছে, দেবাশিস গম্ভীরভাবে বলল। যদি সত্যি এমন কিছু থাকে গি। অর্পণ উঠে দাঁড়াল। চলো দেখি। এটা কোথায় দেখাচ্ছে? মানচিত্র অনুসারে পশ্চিম দিকের প্রাচীরে একটি গোপন দরজা থাকার কথা। আমরা সবাই সেদিকে এগোলাম। সেখানে একটি পুরনো আলমারি রয়েছে। এই আলমারিটা সরাতে হবে, অর্পণ বলল। কিন্তু এটা অনেক ভারী, আমি আপত্তি জানালাম। দেবাশিস অর্পণের দিকে তাকাল। একটু দেখা যাক। তারা দুজনে মিলে আলমারিটা সরাতে চেষ্টা করল। প্রথমে নড়ল না, কিন্তু হঠাৎ করেই আলমারিটা সহজেই সরে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে। এটা কি? দেবাশিস থেমে গেল। আলমারির পেছনে দেয়ালে একটি ছোট দরজা দেখা গেল। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই বাড়িতে আমি যতদিন আছি, কখনো জানতাম না এমন একটি দরজা আছে। খোলা যাক, অর্পণ বলল। অর্পণ, একটু ভাবো, আমি বাধা দিলাম। এটা বিপজ্জনক হতে পারে। দিদি, আমি এই স্বপ্ন দেখেছি। এটাই সেই সিন্দুকের পথ। দেবাশিস গম্ভীরভাবে বলল, চলো দেখি কি আছে। তবে সাবধানে। অর্পণ দরজাটি টেনে খুলতে চেষ্টা করল। প্রথমে খুলল না, কিন্তু সে আরও জোর দিতেই দরজাটি খুলে গেল। ভেতরে অন্ধকার। কিছুই দেখা যাচ্ছিল না। মোমবাতিটা নিয়ে আসি, অর্পণ বলল। সে ফিরে গিয়ে নীল মোমবাতিটা নিয়ে এল। আশ্চর্যজনকভাবে মোমবাতির আলো এখন আরও উজ্জ্বল হয়ে গেছে। তার আলো আমরা দেখতে পেলাম, দরজার উপারে একটি সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এটা কোথায় যায়? মালিনী ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। ভয় পেজো না, অভিক তার হাত ধরল। আমরা সবাই সাথে আছি। বাবা মাকে জানানো উচিত, আমি বললাম। আরে দিদি, তারা সব সময় বলেন পুরনো বাড়ি নিয়ে কোনো গল্প বিশ্বাস করতে না। এখন যদি তাদের ডাকি, হয়তো সব থেমে যাবে। আমরা প্রথমে দেখি, পরে তাদের জানাবো, অর্পণ বলল। দেবাশিস একটু চিন্তা করে বলল, ঠিক আছে, কিন্তু আমরা একসাথে যাব। আর বাচ্চারা এখানে থাকবে গি। না, অভিক আপত্তি জানাল। আমিও যাব। আমিও, মালিনী বলল। দেবাশিস কঠিন স্বরে বলল, না, তোমরা এখানে অপেক্ষা করবে। এটা বিপজ্জনক হতে পারে। আমি বাচ্চাদের দিকে তাকিয়ে বললাম, তোমরা এখানে থাকো। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। যদি কিছু অসুবিধা হয়, দাদু দিদাকে ডাকবে গু। তারা অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। আমরা তিনজন, আমি, দেবাশিস আর অর্পণ, সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা ভেঙে পড়ার উপক্রম। খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল। নিচে নেমে আমরা একটি ছোট গুহার মতো জায়গায় এলাম। জায়গাটা ধুলো ভরা, মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি। দেখো, অর্পণ চিৎকার করে উঠল। সামনেই একটি সিন্দুক রাখা ছিল। ঠিক যেমনটি সে স্বপ্নে দেখেছিল বলে বলেছিল। এটা খুব পুরনো মনে হচ্ছে, দেবাশিস বলল সিন্দুকটি পরীক্ষা করতে করতে। সিন্দুকটির উপরে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল, যা আমি কখনো দেখিনি। এই অক্ষরগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। মনে হচ্ছে কোনো প্রাচীন লিপি, অর্পণ উত্তর দিল। বৃদ্ধ আমাকে বলেছিলেন, মোমবাতির আলো এটা পড়া যাবে গু। নীল মোমবাতিটি সিন্দুকের দিকে ধরতেই চিহ্নগুলো জ্বলজ্বল করতে শুরু করল। কিছু অক্ষর স্পষ্ট হয়ে উঠল, যা বাংলা ভাষায় লেখা ছিল।
এটা পড়তে পারছ? দেবাশিস জিজ্ঞেস করল। হ্যাঁ, অর্পণ বলল। লেখা আছে, যে সত্য খুঁজে সে সত্য পায়। রক্তের সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক যে বুঝে সেই এই সিন্দুক খুলতে পারবে। এর মানে কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। আমি জানি না, অর্পণ বলল। কিন্তু এটা একটা ধাঁধা মনে হচ্ছে গি। রক্তের সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক। দেবাশিস চিন্তা করতে করতে বলল। এর অর্থ কি এই যে পরিবারের সদস্য হওয়াটাই যথেষ্ট নয়, আরও কিছু প্রয়োজন? হঠাৎ আমার মনে পড়ল, আমার ঠাকুরদা প্রায় বলতেন, পরিবার শুধু রক্তের সম্পর্কে নয়, ভালোবাসাতেও হয়তো এই ধাঁধার উত্তর এটাই। সিন্দুকটির সামনে একটি ছোট গর্ত ছিল। অর্পণ সেখানে মোমবাতিটি রাখল। এ কি? দেবাশিস চমকে উঠল। মোমবাতির আলো আরও উজ্জ্বল হয়ে সারা ঘর আলোকিত করে তুলল। সিন্দুকটি ধীরে ধীরে খুলতে শুরু করল। একটি অদ্ভুত শব্দ হতে লাগল, যেন বহু বছর পর কেউ একটি দরজা খুলছে। এটা সত্যিই খুলছে, আমি বিস্মিত হয়ে বললাম। সিন্দুক সম্পূর্ণ খুলে গেলে আমরা ভেতরে দেখলাম একটি ছোট বাক্স, পুরনো কাগজপত্র আর কিছু অলংকার। অর্পণ একটি চামড়ার বাঁধানো পুরনো খাতা বের করল। এটা একটি ডায়েরি মনে হচ্ছে গি। দেবাশিস অলংকারগুলো পরীক্ষা করছিল। এগুলো সোনার এবং অনেক পুরনো। আমি পুরনো কাগজগুলো দেখতে নিলাম। এগুলো জমিজমার দলিল মনে হচ্ছে, খুব পুরনো। অর্পণ ডায়েরিটি খুলে পড়তে শুরু করল। দিদি, এটা আমাদের পূর্বপুরুষের ডায়েরি। ইংরেজ আমলের সময়কার। কি লেখা আছে? দেবাশিস জিজ্ঞেস করল। এখানে লেখা আছে, আমাদের ঠাকুরদা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন বিপ্লবী ছিলেন। আর এই সম্পদ তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য জমা করেছিলেন। অর্পণ উত্তেজিত হয়ে বলল। আমি কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে একটি মানচিত্র পেলাম। এটা কিসের মানচিত্র? দেবাশিস আমার পাশে এসে দেখল। এটা মনে হয় আরও সম্পদের খোঁজ দেয়। এখানে কিছু স্থান চিহ্নিত করা আছে। অর্পণ আরও পড়তে লাগল। আমাদের পূর্বপুরুষ লিখেছেন, তিনি এই সম্পদ লুকিয়ে রেখেছিলেন কারণ ব্রিটিশরা তাকে সন্দেহ করত। তিনি চেয়েছিলেন কেবল তার বংশের সেই সদস্যই এই সম্পদ পাবে, যে সত্যিকারের দেশপ্রেমী হবে এবং সঠিক পথে এর ব্যবহার করবে। এটা অবিশ্বাস্য, দেবাশিস বিস্মিত হয়ে বলল। তোমাদের পরিবারের এত বড় ইতিহাস ছিল, কিন্তু কেউ জানত না? আমার বাবাও কখনো এ বিষয়ে কিছু বলেননি। আমি অবাক হয়ে বললাম। অর্পণ আরও পড়তে থাকল। এখানে একটা চাবির কথা লেখা আছে, যেটা দিয়ে আরেকটি গুপ্ত জায়গা খোলা যাবে। সেখানে আরও সম্পদ লুকানো আছে। চাবি? আমি জিজ্ঞেস করলাম। কোথায় সেই চাবি? অর্পণ সিন্দুকের ভেতরে আরও ভালো করে তাকাল। এখানে কোনো চাবি নেই। দেবাশিস চিন্তা করে বলল, মনে হয় চাবিটা আলাদাভাবে লুকানো আছে। ডায়েরিতে কি কোনো ইঙ্গিত আছে? অর্পণ পাতা উল্টাতে থাকল। আছে। এখানে লেখা আছে, চাবি যেখানে লুকানো সেখানে কেবল ভক্তি পৌঁছায়। জল যেখানে পবিত্র, আলো যেখানে সত্য। এটা আবার একটা ধাঁধা, আমি বললাম। ভক্তি, জল, আলো। দেবাশিস চিন্তা করতে থাকল। এটা কি পূজার ঘরের কথা বলছে? হতে পারে, আমি উত্তেজিত হয়ে বললাম। আমাদের বাড়ির পূজার ঘরটা প্রায় 100 বছরের পুরনো। এটা ঠাকুরদার সময় থেকেই আছে। চলো দেখি। অর্পণ উঠে দাঁড়াল। আমরা সিন্দুক থেকে পাওয়া জিনিসগুলো সাবধানে একটি ব্যাগে ভরে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। বাচ্চারা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। কি পেলে তোমরা? অভিক জিজ্ঞেস করল। অনেক কিছু, দেবাশিস বলল। আমাদের এখন পূজার ঘরে যেতে হবে। পূজার ঘরে কেন? মালিনী অবাক হয়ে জিজ্ঞেস করল। আমরা একটা চাবি খুঁজছি, অর্পণ উত্তর দিল। সেটা হয়তো সেখানে লুকানো আছে। আমরা সবাই মিলে পূজার ঘরের দিকে যেতে লাগলাম। বাবা মা এখনও রান্নাঘরে ব্যস্ত ছিলেন। পূজার ঘরে ঢুকে অর্পণ নীল মোমবাতিটি হাতে নিয়ে চারপাশে তাকাতে লাগল। ধাঁধাটা ছিল, ভক্তি পৌঁছায়, জল পবিত্র, আলো সত্য। এর মানে কি হতে পারে? আমি ঘরের চারপাশে তাকালাম। পূজার ঘরে একটি বড় প্রতিমা ছিল, প্রদীপ ছিল, জলের পাত্র ছিল। জল যেখানে পবিত্র। দেবাশিস জলের পাত্রটির দিকে তাকিয়ে বলল। এটাকে দেখি। সে পাত্রটি তুলে দেখল। কিছু পাওয়া গেল না। আলো যেখানে সত্য। অর্পণ চিন্তা করে বলল। এটা কি প্রদীপের কথা বলছে? আমি প্রদীপটি পরীক্ষা করতে লাগলাম। এটা পিতলের তৈরি, খুব পুরনো।
এটা অনেক বছরের পুরনো মনে হচ্ছে গি। হঠাৎ আমার নজর পড়ল, প্রদীপের নিচে একটি ক্ষুদ্র নকশা খোদাই করা আছে, ঠিক সিন্দুকের চিহ্নের মতো। দেবাশিস, দেখো! আমি চিৎকার করে উঠলাম। সবাই প্রদীপের নিচে খোদাই করা চিহ্নটি দেখতে ঝুঁকে পড়ল। অর্পণ মোমবাতিটি সেখানে ধরতেই চিহ্নটি আবার জ্বলজ্বল করে উঠল। প্রদীপের তলদেশটি ঘুরিয়ে খোলা যায় দেখা গেল। এটা তো জানতাম না, আমি বিস্মিত হয়ে বললাম। দেবাশিস প্রদীপের তলদেশটি ঘুরিয়ে খুলল। ভেতরে একটি সোনার চাবি ছিল। চাবিটা পেয়ে গেছি, অভিক উৎসাহিত হয়ে বলল। কিন্তু এটা খোলে কি? মালিনী জিজ্ঞেস করল। অর্পণ ডায়েরিটি আবার খুলল। এখানে লেখা আছে, চাবি দিয়ে বাড়ির উত্তর দিকের প্রাচীরে একটি কক্ষ খোলা যাবে। সেখানে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে পাওয়া একটি আশ্চর্য বস্তু রয়েছে গি। বৃদ্ধ সন্ন্যাসী? দেবাশিস অবাক হয়ে বলল। তোমাকে যে বৃদ্ধ মোমবাতিটা দিয়েছিলেন সে কি গু? হতে পারে, অর্পণ উত্তর দিল। চলো উত্তর দিকের প্রাচীর দেখি গু। আমরা বাড়ির উত্তর দিকে গেলাম। সেখানে একটি পুরনো প্রাচীর ছিল, যেটার সামনে গাছপালা জন্মেছে। এখানে কোনো দরজা নেই, আমি বললাম প্রাচীরটি পরীক্ষা করতে করতে। অর্পণ মোমবাতিটি প্রাচীরের কাছে ধরল। দেখো, এখানে আবার সেই চিহ্ন। সত্যিই প্রাচীরের একটি অংশে সেই খোদাই করা চিহ্ন ছিল। অর্পণ চাবিটি সেখানে ঢোকাল এবং ঘোরাল। প্রাচীরের একটি অংশ ধীরে ধীরে সরে গেল, একটি ছোট প্রবেশপথ উন্মুক্ত করে। আরেকটি গোপন ঘর, মালিনী চিৎকার করে উঠল। আমরা সবাই সাবধানে ভেতরে ঢুকলাম। ঘরটি ছোট, কিন্তু বেশ পরিষ্কার, যেন কেউ নিয়মিত দেখাশোনা করে। ঘরের মাঝখানে একটি ছোট টেবিল, তার উপর একটি রত্নখচিত বাক্স। এটা কি সেই আশ্চর্য বস্তু? অভিক জিজ্ঞেস করল। অর্পণ সাবধানে টেবিলে এগিয়ে গেল। বাক্সটি খুলে দেখা গেল, ভেতরে একটি মণি রয়েছে, যেটা অদ্ভুত আলো ঝলমল করছে। এটা কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। ডায়েরিতে এ বিষয়ে কিছু বলা আছে? দেবাশিস অর্পণকে জিজ্ঞেস করল। অর্পণ আবার ডায়েরিটি খুলল। হ্যাঁ, এখানে লেখা আছে, এই মণি হল চিন্তামণি। পুরাণে এর কথা বলা হয়েছে। এটা নাকি মনের ইচ্ছা পূরণ করতে পারে গি। সত্যি? মালিনী অবাক চোখে জিজ্ঞেস করল। কিন্তু সাবধান, অর্পণ পড়তে থাকল। এটা কেবল একবারই ব্যবহার করা যাবে। আর এটা শুধু সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, নইলে বিপদ হবে। এটা তো গল্পোপন্যাসের মতো শোনাচ্ছে। দেবাশিস সন্দেহ প্রকাশ করল। হতে পারে, আমি বললাম। কিন্তু আজ এত অদ্ভুত ঘটনা ঘটেছে যে এটাও সত্যি হতে পারে। হঠাৎ আমাদের পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তোমরা একদিন এটা খুঁজে পাবে গু। আমরা চমকে পিছনে তাকালাম। দরজায় আমার বাবা দাঁড়িয়ে। বাবা, তুমি জানতে এ বিষয়ে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবা ঘরে ঢুকলেন। এটা আমাদের পরিবারের গোপন ঐতিহ্য। প্রত্যেক প্রজন্মে একজনকে এর কথা বলা হয়। আমি জানতাম একদিন তোমাদের কেউ এটা আবিষ্কার করবে গি। কিন্তু তুমি আমাদের কখনো বলনি, অর্পণ অভিযোগ করল। সময় ঠিক হয়নি, বাবা উত্তর দিলেন। আমাদের পূর্বপুরুষ বলে গেছেন, এর সন্ধান কেবল তারাই পাবে যারা সত্যিই এর যোগ্য। আর তোমরা আজ প্রমাণ করেছ তোমরা যোগ্য। কিন্তু চিন্তামণি সত্যিই কি ইচ্ছা পূরণ করতে পারে? মালিনী জিজ্ঞেস করল। বাবা গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, কিন্তু একবার। আর এটা শুধু সবার মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে। এটা স্বার্থপরতার জন্য নয় গু। আমরা কি করব এটা দিয়ে? দেবাশিস জিজ্ঞেস করল। বাবা আমাদের সবার দিকে তাকালেন। সেটা তোমাদের সিদ্ধান্ত। তোমরা এটা খুঁজে পেয়েছ, তোমরাই ঠিক করবে গি। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। একটি চিন্তামণি যা একবার ইচ্ছা পূরণ করতে পারে, এটা কিভাবে ব্যবহার করা উচিত? অর্পণ মণিটির দিকে তাকিয়ে বলল, ডায়েরিতে আরও কিছু লেখা আছে। আমাদের পূর্বপুরুষ লিখেছেন, তিনি এই মণি ব্যবহার করেননি, কারণ তিনি চেয়েছিলেন তার উত্তরাধিকারীরা এটা ব্যবহার করুক যখন সত্যিই প্রয়োজন হবে গু। কিন্তু আমাদের প্রয়োজন কি? আমি চিন্তা করতে লাগলাম। আমি একটা ধারণা পেয়েছি, অভিক বলল। আমাদের এলাকায় গত বছর খরা হয়েছিল। অনেক পরিবার কষ্টে আছে। আমরা কি এটা দিয়ে সেই সমস্যা সমাধান করতে পারি? সবাই নীরব হয়ে গেল। দেবাশিস অভিকের কাঁধে হাত রাখল। তোমার উদ্দেশ্য খুব ভালো, বাবা। আমি সমর্থন করি, মালিনী বলল। অর্পণ হাসল। আমাদের পূর্বপুরুষ গর্বিত হতেন। এটাই সঠিক ব্যবহার। আমি অভিকের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালাম। আমার ছেলে কত বড় হয়ে গেছে, বুদ্ধিমান হয়েছে।
বাবা মণিটি অবিকের হাতে দিলেন। তোমার ইচ্ছা প্রকাশ করোক। অবিক মণিটি দুহাতে ধরে চোখ বন্ধ করল। আমি চাই আমাদের এলাকায় যেন প্রচুর বৃষ্টি হয়, জলাশয়গুলো ভরে যাক, ফসল ভালো হোক এবং সবাই সুখে থাকুক। মণিটি হঠাৎ আরও উজ্জ্বল হয়ে উঠল। একটি তীব্র আলো ছড়িয়ে পড়ল চারপাশে। আমরা সবাই চোখ বন্ধ করে ফেললাম তীব্র আলো। যখন আলো কমে গেল আমরা দেখলাম মণিটি নিষ্প্রভ হয়ে গেছে। এটা কি কাজ করল? মালিনী অবাক হয়ে জিজ্ঞেস করল। হঠাৎ বাইরে থেকে বৃষ্টির শব্দ শোনা গেল। প্রথমে হালকা, তারপর ক্রমশ জোরে। আমরা দরজার কাছে গেলাম। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামছে প্রবল বেগে। অবিশ্বাস্য, দেবাশিস বিস্মিত হয়ে বলল। বাবা হাসলেন। চিন্তামণি তার কাজ করেছে গু। এবার অর্পণ জিজ্ঞেস করল। এখন আমরা কি করব? আমরা বাকি সম্পদ দিয়ে কিছু ভালো কাজ করতে পারি, আমি বললাম। গ্রামে একটি হাসপাতাল বা স্কুল প্রতিষ্ঠা করতে পারি গি। আর ডায়েরি থেকে আমাদের পূর্বপুরুষের গল্প সবাইকে জানাতে পারি, অর্পণ যোগ করল। যাতে তার স্বাধীনতার স্বপ্ন সবাই জানতে পারে গু। বাবা গর্বিত দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। তোমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমাদের পূর্বপুরুষ চেয়েছিলেন তার উত্তরাধিকারীরা সম্পদ ব্যক্তিগত স্বার্থে নয়, মানবতার কল্যাণে ব্যবহার করুক গো। আমরা সবাই বাড়ির দিকে ফিরে চললাম। বৃষ্টি তখনও পড়ছিল। আমি উপরের দিকে তাকালাম। আকাশে মেঘ কেটে একটি রামধনু দেখা দিয়েছে। কি হবে নীল মোমবাতিটার? মালিনী জিজ্ঞেস করল। এটা আমাদের পরিবারের ঐতিহ্য হিসেবে রাখব, বাবা বললেন। একদিন এটা তোমাদের সন্তান সন্ততিদের হাতে তুলে দেবে, যাতে তারাও আমাদের বংশের গৌরবময় ইতিহাস জানতে পারে কি। আমি অর্পণের দিকে তাকালাম। সেই বৃদ্ধ লোকটি। তুমি কি তাকে আবার দেখেছ? অর্পণ মাথা নাড়ল। না, সেদিনের পর আর দেখিনি গু। দেবাশিস চিন্তা করে বলল, মনে হয় তিনি আসলে আমাদের পূর্বপুরুষের আত্মা ছিলেন, যিনি চেয়েছিলেন সঠিক সময়ে সঠিক ব্যক্তি এই সম্পদ খুঁজে পাক। এই ভাবনা আমার গায়ে শিহরণ জাগাল। হয়তো সত্যিই তাই। অদৃশ্য শক্তি, আত্মার বন্ধন, অতীতের সাথে বর্তমানের যোগসূত্র, সবই বাস্তব হতে পারে। সেদিন রাত্রে যখন বিদ্যুৎ ফিরে এলো আমি জানলার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম। শুরুতে ভাইয়ের সেই অদ্ভুত আচরণ, যা আসলে একটি রহস্যের শুরু ছিল, তা আমাদের এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারে নিয়ে গিয়েছিল। আমি জানালাম না যে আমাদের বাড়িতে লুকানো ছিল এত বড় একটি রহস্য। কিন্তু সেই রহস্য আবিষ্কার করে আমরা শুধু সম্পদই পাইনি, পেয়েছি আমাদের পরিবারের সত্যিকার ইতিহাস, আমাদের শিকদের সন্ধান। এবং সবচেয়ে বড় কথা, আমরা শিখেছি যে প্রকৃত সম্পদ কখনো টাকাপয়সা বা সোনাদামি জিনিস নয়। প্রকৃত সম্পদ হল মানবতা, ত্যাগ এবং পরার্থপরতা। রাতে আমি এই অভিজ্ঞতা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম সেই বৃদ্ধকে, যিনি আমাদের দিকে হাসছেন। তার চোখে দেখলাম সেই একই নীল আলো, যা মোমবাতি থেকে বিচ্ছুরিত হয়েছিল। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না গি। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার।
তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাও আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল।
ওষুধের দাম ১,০০০ টাকা। রাকিবের পকেটে ৫ টাকা ছিল। বাকি ৫ টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে কি রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল এনজিও থেকে। চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল, কিন্তু সাথে সাথে চিন্তাও হল, জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম ৩ মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার আপনি তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার, একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল ৫টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে ৩ দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়, ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র ২ জন, ছাত্রছাত্রী প্রায় ১৫০। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। ৩ মাস পর রাকিব প্রথম বেতন পেল, ১৫,০০০ টাকা। রাকিব সাথে সাথে ১০,০০০ টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি ৫,০০০ টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল।
তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল, মা এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি কি। মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব, আমার অনেক দায়িত্ব আছে গি। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গি। রাকিবের চোখে পানি এল। তানিয়া আমি তোমাকে কিছু দিতে পারবো না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে, আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল, মাকে সব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ, তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল।
প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না আগে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল। আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে।
সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে। সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ। আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিন। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে আলোর পাঠশালা একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা।
5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়।
সত্যের ত্রয়োদশ অধ্যায় সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল। আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায় পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা। বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায় উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে।
মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস: স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল।
বাবা মা খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।